আমার বয়স তখন 20 কি 21 হবে। আমি ও জলপাইগুড়ি শহরের 5 জন বন্ধু মিলে গরমের ছুটি কাটাতে গোয়ায় যাব ঠিক করলাম। ভোর 5টায় ট্রেন, রওনা দিয়ে দিলাম। শহরের ছেলেপুলে হলেও সমুদ্রটা কিন্তু কখনো সচক্ষে দেখা হয়ে ওঠেনি। দেখতে দেখতে পৌঁছে গেলাম গোয়ায়। চারিদিকে নারকেলের বাগান, সবাই সমুদ্রের দিকে ঝুঁকে আছে। দেখে মনে হচ্ছে যে তারা আমাদের স্বাগতম জানাচ্ছে। হোটেলে ব্যাগ রেখে সোজা গোয়ার বিচে। বাহ, অপূর্ব দৃশ্য! ওয়াও, ইচ্ছে করে এখানেই বাড়ি করে বসবাস করি। পিছন ঘুরে দেখি আমাদের বয়সী 2 জন মেয়ে দাঁড়িয়ে। যেটা ভেবেছিলাম সেটাই। ওরাও বাঙালি, এসেছে মালদা থেকে। অনেকের মুখে শুনেছি রাতের জ্যোৎস্না আলো যখন সমুদ্রের বালিতে পড়ে তখন নাকি অপূর্ব দৃশ্যের সৃষ্টি হয়। অনেক বছরের স্বাদ আজ পূরণ হবে। আমরা 5 বন্ধু এখানে রাত কাটাবো। শুনে মেয়ে দুটিও আমাদের সঙ্গে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করলো। আমি বললাম, তোমরা তো মেয়ে, তোমাদের রাতের বেলায় ছেলেদের সাথে থাকা শোভা পায় না, লোকে কি ভাববে? মেয়ে 2জনের মধ্যেই একজন বলে উঠল, আচ্ছা, মেয়ে বলে কি আমাদের ইচ্ছে হয় না বুঝি? এই সুন্দর সমুদ্র সৈকত সৌন্দর্যটা নিজের চোখে দেখি। আমাদের বুঝি শখ টক বলতে কিছুই নেই? তোমরা ছেলেরা এইরকম হও কেন? আমি বললাম, না মানে তোমাদের নিরাপত্তা বলে তো একটা কিছু আছে নাকি? ধুর বাপু, তোমরা 5 জন ছেলে থাকতে আমাদের নিরাপত্তা নিয়ে ভাবতে হবে কেন? আমরা বাবাকে বলে এসেছি সঙ্গী পেলেই ওখানেই রাত কাটাবো। মেয়ে দুটি নাছোড়বান্দা, অজ্ঞতা রাজি হতেই হলো। তবে সমস্যাটা দাঁড়ালো আমাদের থাকা নিয়ে। খোলা বিচে তো আর সরাসরি থাকা যায় না। যদি গাড়ির ব্যবস্থা থাকতো আমরা না হয় মাঝরাতে ফিরে যেতাম হোটেলে, কিন্তু সেই ব্যবস্থাও নেই এখানে। মেয়ে দুটির একজনের নাম সুকৃতি, যে একটু বেশি বেশি বকবক করে। অপরজনের নাম সাগরিকা, শান্ত স্বভাবের, কম কথা বলে। শুনেছি এখানে অনেক উপজাতির বসবাস, তাদের কাছে থাকার ব্যবস্থা হতে পারে। তারা সৈকতের ধারেই থাকে। অনেক খুঁজে এমন একটা গ্রাম পেলাম, কিন্তু এখানে থেকে সমুদ্রের আসল সৌন্দর্যটা উপভোগ করা যায় না। অজ্ঞতা সেই গ্রামে থাকার সিদ্ধান্তও ছাড়তে হলো। এদিকে সূর্য মাঝ আকাশ থেকে নামছে। সবাই হোটেলে ফিরে রাতের খাবার নিয়ে আবার বিচে একত্রিত হলাম। সব ঠিক আছে, কিন্তু বিচের পাশে থাকার ভালো ব্যবস্থা পেলাম না। পরন্ত রোদ্দুর সমুদ্রের পাশে ঝুঁকে থাকা নারকেল গাছের পাশ দিয়ে সূর্যটা জানান দিচ্ছে আজকের মতো তার ডিউটি শেষ। ছোট্ট ছোট্ট স্টিমারগুলিও ঘরে ফিরছে। দেখতে দেখতে গোটা বিচ ফাঁকা হয়ে যেতে লাগলো। একজন স্টিমার চালক চেঁচিয়ে বলল, আমরা কখন ফিরবো? আমার বন্ধু রাজ জবাব দিল, আমরা আজ ফিরবো না। সেই স্টিমার চালক বললেন, এই জায়গাটি দিনের বেলায় যতটাই ভালো, রাতের বেলা ততটাই খারাপ। এখানে রাত কাটানোর চেষ্টা করবেন না। তাহলে কি চুরি ডাকাতি হয় এখানে? হ্যাঁ, হতেও পারে, তবে আমাদের কাছে আর নেবার মতো সেটাই বাকি। খাবার ছাড়া ব্যাগে আর কিছুই নেই। কারো কাছে কোনো জবাব না পেয়ে চালক তার স্টিমার নিয়ে পাড়ি জানালেন। এদিকে সমুদ্রে তখন জোয়ারের জল নেমে গেছে। রাশি রাশি নানান আকারের ঝিনুক সৈকতে দেখা যাচ্ছে। আমার বন্ধুরা সবাই মিলে ঝিনুক কুড়াতে ব্যস্ত হয়ে গেল। ঝিনুক কুড়োতে কুড়োতে বীজ ধরে কিছু দূর এগিয়ে গেছি। গৌরব চেঁচিয়ে উঠল, অসীম, ওই দেখ একটা বিশাল বাড়ি। মনে হচ্ছে কেউ ওখানে থাকে না। আজকের রাতটা ওখানেই কাটাই, চল না। তার কথা শুনে হঠাৎ কোথা থেকে একজন বৃদ্ধ মানুষ দৌড়ে এসে বলল, খবরদার, ওই বাড়িতে রাত কাটাবার চেষ্টা করবেন না আপনারা। সাগরিকা বলল, কেন, ওই বাড়িতে বুঝি চোর ডাকাত থাকে? বৃদ্ধ মানুষটি বললেন, তোমরা বুঝবে না মা, ওখানে অন্য কিছু থাকে। তাদের প্রভাবে গোটা এলাকা থমথম করে রাতে। মাঝে মাঝেই ওই বাড়ি থেকে কুকুরের আওয়াজ ভেসে আসে, কখনো গান বাজনার আওয়াজ ভেসে আসে, কখনো হাসির আওয়াজ ভেসে আসে। আমি বললাম, অন্য কিছু মানে আপনি ভূত প্রেত বা এই সমস্ত কিছু বলতে চাইছেন? বৃদ্ধ মানুষটি বললেন, হ্যাঁ বাবা, তোমাদের পক্ষে মঙ্গল হবে। এখনো 1-2টা স্টিমার দেখা যাচ্ছে। হোটেলে ফিরে যাও, নইলে চলো আমার বাড়ি।
লোকটির কথা শেষ হতে না হতেই সুকৃতি বলল, আমরা ভূত পেতে বিশ্বাস করি না, আমরা বিজ্ঞানে বিশ্বাস করি। বিজ্ঞান বলে ভূত প্রেত বলতে কিছুই নেই। বৃদ্ধ মানুষটি বললেন, তোমরা জেদ করছো কেন মা? তোমরা মেয়ে মানুষ, তোমাদের তো ভয় ডর কিছুই দেখছি না। তোমাদের যা মর্জি তাই করো, আমি কিছু বলবো না। তবে শেষবারের মতো বলছি, ওই বাড়ির ভেতরে যাওয়ার চেষ্টা করো না, এতে তোমাদেরই মঙ্গল হবে। এরপর বৃদ্ধটি চলে গেলেন। সাগরিকা বলল, তাহলে আমরা থাকবো কোথায়? হঠাৎ সুকৃতি চেঁচিয়ে উঠল, ওই তো কে যেন মাথায় বস্তা নিয়ে এদিকেই আসছে, তাকেই জিজ্ঞাসা করা যাক এখানে কিভাবে থাকার ব্যবস্থা করা যায়। লোকটিকে জিজ্ঞাসা করতেই সে মাথার বস্তা বালিতে ফেলে দিয়ে বললেন, ওই বাড়ির নাম মুখে নিবেন না, ওই বাড়ি ভালো নয়, ওই বাড়ি অভিশপ্ত, ওটা ভূতের বাড়ি। সুকৃতি বলল, আপনি কখনো ওই বাড়িতে ভূত দেখেছেন? বৃদ্ধ মানুষটি বললেন, আমি সেই বাড়ির একজন কর্মীর ছেলে। অনেক বছর আগে এখানে রাজারা থাকতেন, কিন্তু একদিন হঠাৎ তারা সবাই মারা যান। কিভাবে কি হলো এটা কেউই জানে না। সুকৃতি বলল, রহস্য নাকি? আপনার বাবা যে ওই বাড়ির কর্মী ছিলেন তার প্রমাণটা কি? বৃদ্ধ মানুষটি বললেন, এই মেয়েটা মনে হয় একটু বেশি বেশি কথা বলছে। আমরা ছেলেরা চুপচাপ, অথচ এত জেরা। তাই বলে এটা ভাববেন না যে আমরা ভয় পেয়েছি, আমাদের কথা বলার সুযোগই দেয় না মেয়েটি। বৃদ্ধটি তার কোমরের থলি থেকে একগোছা চাবি বের করে বললেন, এই যে ওই বাড়ির চাবি, বাবা আমাকে দিয়েছিলেন এবং ওই বাড়ি দেখতে বলেছেন। ওই বাড়ির ভিতরে একটি সুন্দর বাগান আছে, আমি প্রতিদিন সেখানে গাছে জল দিতে যাই। আমি বললাম, আপনি প্রতিদিন ভিতরে যান অথচ আমাদের ভয় দেখাচ্ছেন? বৃদ্ধ মানুষটি বলল, না বাপু, দিনের বেলায় সব ঠিক আছে, কিন্তু রাতের বেলায় সেখানে আত্মা ঘুরে বেড়ায়, রহস্যময় আওয়াজ ভেসে আসে। কৌশিক বলল, আজ আমরা ওখানে থাকবো, আমাদের নিয়ে চলুন তো, দেখি কি হয় ওখানে। বৃদ্ধ মানুষটি বলল, আমি জেনে শুনে তোমাদের বিপদের মুখে ঠেলে দিতে চাই না বাবা, তোমরা শহরের মানুষ, তাই একটু রক্তের গরম বেশি তোমাদের। কৌশিক বলল, আমরা থাকবো মানে থাকবই, আমরাও দেখতে চাই ভূত কি জিনিস। আমরাও কৌশিকের সাথে সুর মিলালাম। অবশেষে লোকটি রাজি হয়ে গেল। তিনি বললেন, আমি তোমাদের সদর দরজা খুলে দেব, তোমরা ভিতরে থাকো, তবে সাবধান, কোনো জিনিসে হাত দেবে না, আর একটু সন্ধে হলেই এখানে তোমাদের সাথে আমার দেখা হবে। সুকৃতি বলল, আপনি আসবেন তো? না হলে কিন্তু আপনাকে আমরা খারাপ ভাবব। বৃদ্ধ মানুষটি বলল, আমি কথা যখন দিয়েছি তখন আমার কথার খেলাপ হবে না। বৃদ্ধ মানুষটি সেখান থেকে চলে যেতেই আমাদের নজর একজন সুন্দর মহিলার দিকে গেল। তিনি সমুদ্রের সৈকতে ঝিনুক কুড়োচ্ছেন। আমাদের সাথে বললেন, আপনারা কি সেই শহরের ছেলে মেয়ে নাকি, যারা ঠিক করেছেন ওই ভুতুরে বাড়িতে রাত কাটাবেন? সাগরিকা বলল, হ্যাঁ। মহিলা বললেন, আমিও তোমাদের সঙ্গে যাব, আমারও অনেক দিনের ইচ্ছে সেই বাড়িতে যাব। কৌশিক বলল, সে কি দিদি, আপনার ভয় করবে না? মহিলা বলল, আপনাদের মতো শহরে বাবুরা থাকতে ভয় কিসের? তাছাড়া আরও 2জন মেয়ে তো আপনাদের সঙ্গে আছেন, ভয়ের তো কিছু নেই। ওরা মেয়ে হয়ে ভয় পাচ্ছে না, আর আমি ভয় পাবো? আমি ভূত বিশ্বাস করি না। মহিলাটি আমাদের সাথে কথা বলতে বলতে পিছন থেকে কে যেন বলে উঠল, উফ চন্দ্রিকা, তুমি এখানে, আর আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি। মহিলাটি বলল, ও বরুণ, তুমি এলে, বেশ ভালোই হলো। এই যে শহরে ভাই বোনগুলি ওই বাড়িতে রাত কাটাতে চায়, আমরা ওদের সঙ্গে যাব। এরপর অনেক বলে কয়ে বরুণ দাদাকে রাজি করলাম। বাহ, দেখতে দেখতে আমাদের সদস্য সংখ্যা 9 জন হয়ে গেল, আর সেই বুড়োটি মিলে 10 জন। সময় মতো বুড়োটি এসে দরজা খুলে দিয়ে চলে গেলেন। আমরা সেই কথাকথিত ভুতুরে বাড়িতে পা রাখলাম। গা কিছুটা ছমছম করছে বটে, তবে ভয় আমি পাচ্ছি না। অনেক বিশাল বাড়িটা। ব্যাগ থেকে টর্চটা বের করে আমি প্রথমে এগোতে লাগলাম, বাকি সবাই আমার পিছনে। বাইরে থেকে বিদঘুটে দেখালেও ভিতরটা বেশ চকচকে, যেন মনে হচ্ছে কেউ সবেমাত্র পরিষ্কার করে গেছে। উপরে ব্যালকনি থেকে সমুদ্রটা বেশ দেখা যায়। বাহ, এমনই জায়গা তো মনে মনে চেয়েছিলাম। চাঁদের আলোয় সমুদ্রটা কালচে নীল,
মাঝে মধ্যে চাঁদের আলো সমুদ্রের জলে ঝিলিক দিয়ে উঠছে। সমুদ্রের বালিগুলি চকচক করছে। চন্দ্রিকা দিদি চেঁচিয়ে উঠলেন, অসাধারণ মনে হচ্ছে, যেন স্বর্গে চলে এসেছি। সাগরিকা চেঁচিয়ে উঠল, আমার পাশ দিয়ে এক্ষুনি কিছু একটা দৌড়ে গেল, আমার কেমন যেন ভয় ভয় করছে। সুকৃতি হো হো করে হেসে বলল, হাই রে সায়েন্সের ছাত্রী। কৌশিক তার ব্যাগ থেকে টর্চটা জ্বালিয়ে দেখলো দূরে একটা কুকুর দাঁড়িয়ে আছে। ও আচ্ছা, এবার বুঝলাম, এটাই তাহলে এই বাড়ির ভূত। এই হয়তো ডাকে, আর লোক ভাবে ভূত ডাকছে। এরপর সবাই মিলে ছাদে বসে খাবার খেলাম। এবার আমরা ঠিক করলাম রুমগুলি ঘুরে ঘুরে দেখব। সদর দরজায় চাবি দেওয়া থাকলেও কক্ষগুলিতে চাবি নেই। অনায়াসেই ঠেলে ভিতরে ঢোকা যায়। সেই কুকুরটা যেন আমাদের পথ দেখাচ্ছে। একটি কক্ষে ঢুকলাম। বাহ, অনেক বড় কক্ষ তো এটা। নিশ্চয় রাজ আমলের বৈঠকখানা ছিল। রুমটির ছাদে নানান কারুকার্য, এক কথায় অসাধারণ। পরের রুমে ঢুকে দেখি কোনায় একটা হারমোনিয়াম পড়ে আছে, দেওয়ালে একটা সেতার। আমরা ঠিক করি এখানে একটু গান বাজনা করি। আর এক কোণে একটা ঝাড়বাতিটা জ্বালিয়ে দিতেই গোটা ঘর আলোকময় হয়ে উঠল। এত পুরনো হলেও বাতিটা তেজ আছে। আমরা চেঁচাতে শুরু করে দিলাম, ভূত বাবাজি কোথায় তোমরা? এসো, আমরা তোমাদের সাথে দেখা করতে এসেছি। দেখা দাও, কোথায় তোমরা? চন্দ্রিমা দিদি ন্যাকা মুখ করে বললেন, আমি এখানে। কৌশিক বলল, কোথায়? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন, দেখা দাও। চন্দ্রিমা দিদি বলল, দেখা দেব না, হা হা। আমরা সবাই হেসে লুটিয়ে পড়লাম। ভূত প্রেত কিছুই নেই এই বাড়িতে, শুধু শুধু মানুষ অন্ধবিশ্বাসের ফাঁদে পা দিয়ে এত সুন্দর একটা বাড়ি ফেলে রেখেছে। এবার গান বাজনা করার পালা। কৌশিক হারমোনিয়ামটা বাজানোর চেষ্টা করলো। বাহ, এত পুরনো হওয়া সত্ত্বেও আওয়াজটা ঠিক আছে। তাহলে আর দেরি কিসের? আমি গান ধরলাম, জনম জনম সাথ চালনা হয়ে। রাজ বলল, আরে ভূতের গলা বেরোচ্ছে তো। ভূত তো তোর গলা শুনে তোকেই ভূত বলবে। সবাই মিলে আবার হেসে লুটিয়ে পড়লাম। হঠাৎ ঝাড়বাতিটা নিভে গেল, আবার জ্বলে উঠল। এ কি, চন্দ্রিমাদি আর বরুণ দাদা কোথায় গেল? সঙ্গে সঙ্গে কুকুরটা ঘেউ ঘেউ করে উঠল। গোটা ঘর শীতল হয়ে উঠল। আবার বাতিটা নিভে গেল। এবার দেখলাম এক অন্যান্য দৃশ্য। চন্দ্রিমা দিদি রাজনর্তকীর বেশে রয়েছেন, বরুণ দাদা রাজপুত্রের পোশাক পরে আছেন। বরুণ দাদা বলল, এ কি চন্দ্রিমা, তুমি রাজকন্যা হয়ে এমন বেশ পরিধান করেছ কেন? চন্দ্রিমা দিদি বলল, আমি আজ নাচবই নাচব। আমাকে আজ কেউ আটকাতে পারবে না। আজ আমি নৃত্য করব। হঠাৎ গোটা ঘরে বেজে উঠল বাজনার শব্দ। বরুণ দাদা বলল, বন্ধ করো চন্দ্রিমা, বন্ধ করো। আমি তোমার এমন রূপ দেখতে চাই না। এবার কিন্তু আমি প্রচণ্ড রেগে যাচ্ছি। এরপর আবার ঝাড়বাতিটা নিভে গেল, আবার জ্বলে উঠল। এবার বরুণ দাদার হাতে একটা বন্দুক। তুমি নৃত্য বন্ধ না করলে আমি গুলি চালাবো। আমি আর সহ্য করতে পারছি না চন্দ্রিমা। তুমি ভুলে যাচ্ছ তুমি একজন রাজকন্যা। তুমি জানো আমার কথা তুমি না মানলে তোমার কি হতে পারে? চন্দ্রিমা বলল, হ্যাঁ জানি। গুলি করবে তো করো গুলি, আমি আজ মন খুলে নৃত্য করব। হঠাৎ চন্দ্রিমা দিদির দিকে বন্দুক উঁচিয়ে ধরলেন বরুণ দাদা। আমি, আরে আরে আপনি করছেন রে কি দাদা? আপনাদের কোথা থেকে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। বরুণ দাদা বলল, তুমি সরে যাও। চন্দ্রী, শেষবারের মতো বলছি, থেমে যাও। আমাকে ঠেলে ফেলে দিয়ে বরুণ দাদার বন্দুক চলার শব্দ এলো। আহ আহ, তুমি আমাকে মেরে ফেললে রাজপুত্র, আহ। আমরা দেখলাম চন্দ্রিমা দিদির বুক দিয়ে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। কাঁপতে কাঁপতে তার দেহটা থেমে গেল। গোটা ঘরের বাজনা বন্ধ হয়ে গেল। ঝাড়বাতিটাও জ্বলছে আর নিভছে। কিছুক্ষণের জন্য আমাদের মনে হতে লাগলো যেন কোনো সিনেমা হলে সিনেমা দেখছি। সাগরিকা এমন দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে গেল। আমার বন্ধুরা সবাই তাকে নিয়ে ব্যস্ত হয়ে গেল। মুখে জল ছিটিয়ে দেওয়া, হাত পা ঘষা কিছু বাদ গেল না। এদিকে বরুণ দাদা চন্দ্রিমার মৃত দেহটির দিকে ঝুঁকে বললেন, এ কি করলাম আমি? সত্যি কি আমি তোমাকে মেরে ফেললাম চন্দ্রী? কথা বলো চন্দ্রী। সেই বৃদ্ধ লোকটি হয়তো বাইরেই দাঁড়িয়েছিল। চেঁচামেচি আর গুলির শব্দ শুনে তিনি ছুটে এসে বললেন, এ কি করলেন আপনি দাদাবাবু? আপনি বৌদিদিকে মেরে ফেললেন? বরুণ দাদা চোখ বড় বড় করে বললেন,
এই, তুই এখানে কি করছিস? তোকে এখানে আসার অনুমতি কে দিল? এ কি, এটা তো সেই কুকুরটা। এটা এত ভয়ানক দেখতে হলো কিভাবে? এদিকে সেই কুকুরটা এসে চন্দ্রিমাদির নিথর দেহটাকে শুকতে শুরু করে দিয়েছে। আজ আমি কাউকে ছাড়বো না। আবার তার বন্দুক চলল কুকুরটার দিকে। কু কু করে লুটিয়ে পড়ল দিদির পাশে সেই কুকুরটা। রাত তখন প্রায় 3টে। এ কি দৃশ্য দেখছি আমরা! গোটা ঘরে থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে, আর ঝাড়বাতিটা হঠাৎ নিভছে আর জ্বলছে। এবার কেমন যেন আমি ভয় পেতে শুরু করলাম। আমরা এখান থেকে বেঁচে ফিরতে পারবো তো? আমার গলা শুকিয়ে গেছে, নিজের অজান্তেই মাথা দিয়ে ঘাম বার হচ্ছে। বৃদ্ধ লোকটি বললেন, আপনি কাজটা ঠিক করলেন না দাদাবাবু। আবার গুলি চলল। বৃদ্ধের মাথার এপার থেকে ওপার করে গুলিটি বেরিয়ে গেল। লুটিয়ে পড়ল তার দেহ। চোখের সামনে এইরকম হত্যালীলা দেখে নিজেদের সামলাতে পারল না রাজ ও সুকৃতি। অজ্ঞান হয়ে পড়ে যায় তারা। ওদিকে সাগরিকা এখনও চোখ খুলছে না। বরুণ দাদা চন্দ্রিমা দিদির দেহটার কাছে গিয়ে পা দিয়ে দিদির মাথাটাকে ঠেলে দিয়ে কিছুটা শান্ত স্বরে বললেন, আপনারা আমাদের অতিথি। আপনারা ছেলে মানুষ, নিতান্ত আগ্রহের বশে এখানে চলে এসেছেন। তবে ভবিষ্যতে আর কখনো এই রকম করার চেষ্টা করবেন না। আমার বন্দুকে আর মাত্র একটাই গুলি আছে। এটা আমি আমার জন্য রাখলাম। যদি নিজের জীবন প্রিয় থাকে তাহলে যত তাড়াতাড়ি পারেন এখান থেকে চলে যান। অনেক কষ্টে রাজ ও সুকৃতির জ্ঞান ফেরানো হলো, কিন্তু সাগরিকার জ্ঞান এখনো ফেরেনি। হে ভগবান, হার্ট অ্যাটাক হলো না তো আবার? বাধ্য হয়ে সাগরিকাকে তুলে নিতে হলো। সদর দরজা পেরোতেই আবার বন্দুকের শব্দ শোনা গেল। দরজাটি দড়াম করে বন্ধ হয়ে গেল। আবার সেই রহস্যময় কুকুরের ডাক শোনা গেল। এ কি, কুকুরটা তো মারা গেছে, তাহলে আবার ডাকলো কিভাবে? সাগরিকার জ্ঞান ফিরতে পরের দিন বিকেল গড়িয়ে গেল। পরে আমরা জানতে পারি যে গতকাল যে সমস্ত চরিত্রকে আমরা দেখেছি তারা আসলে কেউই জীবিত নয়। কোনো এক ভয়ানক রাত্রে তারা নাকি এভাবেই মারা গিয়েছিল। তাদের আত্মা নাকি এভাবেই ওখানে ঘুরে বেড়ায়। আর সেদিন তাদের ওই ঘটনার সাক্ষী হয়েছিলাম আমরা। পরে আরেকদিন বিকেলে বিচে যাই, কিন্তু আশ্চর্য, আবার সেই একই নামধারী এবং একই চরিত্রগুলি ঠিক আগের মতো তাদের কাজ করছে। অর্থাৎ চন্দ্রিমা দিদি ঝিনুক কুড়োচ্ছেন এবং সেই বুড়োটি বস্তা নিয়ে আসছেন। সব ঘটনা আগের মতোই মিলে যাচ্ছে। আমরা আর তাদের সাথে দেখা করার সাহস পাইনি, সেখান থেকে চলে এসেছি। আজকের গল্পটা এই পর্যন্তই। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের গল্পটা এতটুকু ভালো লেগে থাকে তাহলে গল্পটা শেয়ার করে আপনাদের বন্ধুদের শোনার সুযোগ করে দেবেন। নমস্কার।